হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 2 এর প্রশ্ন উত্তর, অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করছি। পার্ট বাই পার্ট অনেকগুলো পার্টে প্রশ্ন উত্তর থাকবে। চ্যাপ্টার 1টা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর ছোট বড় সব দিয়ে দিয়েছি। চ্যাপ্টার 2 থেকে প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি, দেন আমি চ্যাপ্টার 2টা বুঝিয়ে দেবো। ওকে, আজকের ডেটে পরে যারা দেখবে অবশ্যই বোঝানো থাকবে, সেটা প্রত্যেকে প্লেলিস্ট থেকে দেখে নিও। বাংলার সব আলোচনা আমি করে দিয়েছি, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত সব প্লেলিস্টে পাবে। এছাড়াও জিওগ্রাফির আলোচনা করা আছে, বোমযাত্রীর ডায়েরি করানো আছে, প্রচুর রচনা দেওয়া আছে, সব প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমে প্রশ্ন আমাদের কি বলেছে, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও। প্রশ্ন, ডিরেক্টরি শাসন বলতে কি বোঝো? উত্তর লিখবো, 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডিরেক্টরির শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডিরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, অষ্টম বর্ষের সংবিধান কি? এই সংবিধান দ্বারা প্রবর্তিত শাসনের নাম কি? উত্তর, 1799 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর ব্যাকেটে প্রজাতন্ত্রী বর্ষপঞ্জি অনুসারে 18ই বুমেয়ার্ড। ওকে, নেপোলিয়ান ডিরেক্টরি শাসন অবসান ঘটায় 1799 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর আবেসিয়েসের নেতৃত্বে যে সংবিধান প্রবর্তিত হয় তাকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়। এই সংবিধানে প্রবর্তিত হয় কনসুলেট এর শাসনে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেপোলিয়ান কিভাবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটায়? 1799 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর সেন্ট ক্লাউডে অধিবেশনে চলাকালীন নেপোলিয়ান সৈন্যসহ সেখানে প্রবেশ করে অধিকাংশ সদস্যদের বিতাড়িত করে তিনি ডিরেক্টরি শাসনের অবসান ঘটান। নেক্সট প্রশ্ন, কনসুলেটের শাসন বলতে কি বোঝো? উত্তর, নেপোলিয়ান 1799 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর ফ্রান্সে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেটের শাসন প্রবর্তন করে। এই শাসন ব্যবস্থায় 3 জন কনসালের হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়। এতে নেপোলিয়ান ছিলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। নেপোলিয়ান প্রবর্তিত এই শাসন ব্যবস্থা কনসুলেটের শাসন বলা হয়। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ানের যুগ কি? উত্তর আমরা লিখব, নেপোলিয়ান বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করে। এরপর তিনি ফ্রান্সের কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল রূপে পরিচিত হয়। এই সময় থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ান পূর্ণ কর্তৃত্বের সঙ্গে ফ্রান্স শাসন করে এবং সমগ্র ইউরোপে তার আধিপত্য বিস্তার করে। তাই 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ, এটা দাঁড়িয়ে হবে না, পর্যন্ত সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়ানের যুগ বলা হয়। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, নেপোলিয়ান কবে ফ্রান্সে প্রথম কনসাল, যাবজ্জীবন কনসাল ও ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন? উত্তর আমরা লিখব, 1799 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর নেপোলিয়ান প্রথম কনসাল। 1802 খ্রিস্টাব্দে আগস্ট মাসে সারা জীবনের জন্য অর্থাৎ যাবজ্জীবন কনসালের পদে নিযুক্ত হন এবং 1804 খ্রিস্টাব্দে 18ই মে তিনি সিনেট দ্বারা সম্রাটের মর্যাদায় উন্নীত হয়। ওই বছরই 2রা ডিসেম্বর পোপ সপ্তম পায়াস কর্তৃক নোটরডাম গির্জায় তার অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, প্রিফেক্ট ও সাব প্রিফেক্ট বলতে কি বোঝো? অথবা নেপোলিয়ান কিভাবে প্রাদেশিক শাসনের বিভাজন ঘটায়? উত্তর, প্রথম কনসাল হিসাবে নেপোলিয়ান সংবিধান সভায় 1789 থেকে 91 আমলে প্রতিষ্ঠিত 83টি প্রদেশকে অব্যাহত রেখে প্রতিটি প্রদেশের একজন করে নিজ মনোনীত প্রার্থী নিয়োগ করে, যাদের প্রিফেক্টস বলা হয়। আবার প্রতিটি প্রদেশকে 547টি জেলা বা ক্যান্টনে বিভক্ত করে সেখানে নেপোলিয়ান যাদেরকে নিয়োগ করেন তাদেরকে বলা হতো সাব প্রিফেক্ট। ওকে,
নেক্সট প্রশ্ন, মন্টজেলার্ড কে? উত্তর লিখব নেপোলিয়ন বোনাপার্টের বিশ্বস্ত সেনাপতি ছিলেন মন্টজেলার্ড। 1805 খ্রিস্টাব্দের এক রিপোর্টে তিনি অর্থনৈতিক অবরোধের দ্বারা ইংল্যান্ডের শক্তি ধ্বংস করার প্রস্তাব দেন। মন্টজেলার্ড রিপোর্টকে তাই মহাদেশীয় অবরোধ প্রথার খসড়া বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ক্যাম্পো ফর্মিওর সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর লিখব 1797 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষরিত হয়। ফ্রান্সের নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের মধ্যে ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, সার্ভেনিয়াকে পরাস্ত করে নেপোলিয়ন কোন কোন অঞ্চল অধিকার করে? উত্তর, নেপোলিয়ন 1 মাসেরও কম সময়ে 5টি যুদ্ধে সার্ভেনিয়াকে পরাস্ত করে। এর ফলে তিনি স্যাভয় ও নিস অঞ্চলের উপর ফ্রান্সের কর্তৃত্ব স্থাপন করে। নেক্সট প্রশ্ন, ক্যাম্পো ফর্মিওর সন্ধি শর্ত কী ছিল? উত্তর, 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের মধ্যে ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্ত অনুযায়ী কী ছিল না, অস্ট্রিয়া ফ্রান্সকে লোম্বার্ডি, জেনোয়া ও নেদারল্যান্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হয়। নেক্সট আমরা লিখব বেলজিয়াম প্রদেশের উপর ফ্রান্সের কর্তৃত্ব অস্ট্রিয়া মেনে নেয়। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন কেন মিশর অভিযান করেছিলেন? মিশর অভিযানের ফল কি হয়েছিল? উত্তর, ফ্রান্সের ডিরেক্টরির শাসনকালে 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন মিশর অভিযান করেন। তার মিশর অভিযানের উদ্দেশ্য ছিল মিশর থেকে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ডকে বিতরণ করা। নেক্সট, মিশরে ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ফলাফল লিখব মিশর অভিযানে পিরামিডের যুদ্ধে 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন জয়লাভ করেন, কিন্তু নীল নদের যুদ্ধে আগস্টের 1798 খ্রিস্টাব্দে তিনি ইংরেজ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন এবং ফ্রান্সে ফিরে আসেন। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের মিশর অভিযান সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখব ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ ভারত থেকে ইংল্যান্ডে পণ্যদ্রব্য আমদানি বন্ধ করার উদ্দেশ্যে নেপোলিয়ন মিশর থেকে ভারত আক্রমণের উদ্যোগ নেন। এই কারণে 1798 খ্রিস্টাব্দে তিনি মিশর আক্রমণ করে এবং পিরামিডের যুদ্ধে মামেলুকদের বিরুদ্ধে জয়ী হন, কিন্তু নীলনদের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি নেলসনের বাহিনীর কাছে নেপোলিয়নের বাহিনী পর্যুদস্ত হয় বা পরাস্ত হয়। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় হতাশ নেপোলিয়ন মিশর অভিযান ত্যাগ করে দেশে ফিরে আসে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন? কোন পোপ নেপোলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন? উত্তর আমরা লিখব 1804 খ্রিস্টাব্দে 2রা ডিসেম্বর নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। পোপ সপ্তম পায়াস প্যারিসের নোটরডাম চার্চে উপস্থিত থেকে নেপোলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন। নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের দুটি গুরুত্বপূর্ণ সংস্কারের নাম। উত্তর লিখব নেপোলিয়নের দুটি উল্লেখযোগ্য সংস্কার হলো ধর্মীয় বিবাদ মেটানোর জন্য 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে কনকর্ডাট চুক্তি সম্পাদন করা, আর দ্বিতীয়ত কোড নেপোলিয়ন প্রণয়ন করে আইনের চোখে সকলকে সমতা প্রদান। নেক্সট প্রশ্ন, কনকর্ডাট বলতে কি বোঝায়? উত্তর লিখব আমরা 1791 খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামক আইন দ্বারা পোপের ক্ষমতা বিনষ্ট করা হয় এবং ফ্রান্সের চার্চগুলি জাতীয়করণ করা হয়। এর ফলে পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরোধ বাধে। 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন চার্চের জাতীয়করণ নীতির সঙ্গে পোপের দাবির সমতা রক্ষা করে যে মীমাংসা সূত্র বা সমাধান সূত্র রচনা করে তা কনকর্ডাট নামে পরিচিত। এই প্রশ্নগুলো এখন দিলাম, পড়ো, ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন।